আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা পুরনো প্রবাদ আপনারা সবাই শুনেছেন, সেটা হলো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন এটা যদি আমি আমাদের এই বর্তমান সময়ের প্রেক্ষিতে অনুবাদ করতে চাই, তাহলে কীভাবে দাঁড়াবে এভাবে, যে যায় সরকারে অথবা যে যায় ক্ষমতায় সেই হয় স্বৈরাচারী বলবেন নাকি স্বেচ্ছাচারী বলবেন না কী বলবেন, এরকম হয়। এই উদাহরণটা কিন্তু আমাদের এই দেশে নতুন না, অনেক আগের থেকে চলে আসছে। আমি একটা পুরনো সবচেয়ে প্রথম ঘটনাটা বলি। 1974 সালের ফেব্রুয়ারি মাসে একটা আইন হয়েছিল বাংলাদেশে। সেই আইনটার নাম হলো বিশেষ ক্ষমতা আইন। সেই আইনটা হলো এমন যে সরকার যদি চায় কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ কিংবা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখতে পারে। মানে একজন লোক, সরকার যদি চায় যে সামওয়ান, যে কোনো একজন ব্যক্তি, আপনি হন আমি হই যে কারো হোক, তাকে ইচ্ছা করলে কোনো রকম আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা বলার দরকার নাই, আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট থাকার দরকার নাই। সরকার চাইলে এই আইন দিয়ে আমাকে অনির্দিষ্টকালের জন্য, 1 মাস 2 মাস 1 বছর কোনো ব্যাপার না, আমাকে আটক রাখতে পারে। এটাকে তখনই সরকার করেছিল যে অজুহাতে বলেছিল চোরাচালানি বেড়ে যাচ্ছে, সন্ত্রাস বেড়ে যাচ্ছে, অতএব এই আইনটা করা দরকার এবং লোকজনকে ধরে ধরে আনা দরকার। তো এই আইন দিয়ে চোরাচালানকে দমন করা গিয়েছিল, সন্ত্রাস দমন করা গিয়েছিল তা না, বাট এটা দমন করা গিয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ধরে ধরে, জাসদের নেতা কর্মীদেরকে তারা এটা নিয়ে আটক করত। এটা 74 সালের কথা। 74 সাল থেকে শুরু করে যত সরকার আসছে আমাদের এখানে, সবাই এই আইনটা প্রয়োগ করছে। এবং যে সরকার আসছে সেটা এক সময় বিরোধী দল ছিল তো বিরোধী দলে থাকাকালে তারা কিন্তু এই আইনটা সমালোচনা করছে, বলছে এটা একটা কালো আইন, এই আইনটা থাকা উচিত না। সবাই এবং যারা ক্ষমতায় ছিল তখন তারা প্রয়োগ করছে, ক্ষমতা থেকে যখন নেমে যেয়ে তারা বিরোধী দল হয়েছে তখন তারা এই আইনটা সমালোচনা করছে যে এই আইনটা থাকা উচিত না। আবার যখন তারা ক্ষমতায় আসছে তখন তারা আবার এই আইনটা বলছে এই আইনটা থাকা দরকার। ব্যাপারটা কী দাঁড়ালো, যখন উনি ক্ষমতায় থাকেন, সরকারে থাকেন, তখন ওই কালো আইন হয়ে যায় ওনার জন্য প্রয়োজনীয় আইন, এবং যখন ক্ষমতার বাইরে থাকেন তখন এটা হয় তার কাছে কালো আইন। এইরকম মিউজিক্যাল চেয়ারের মতো আমাদের দেশের ক্ষমতা এবং ক্ষমতাসীনদের মনোভাব আমরা দেখে এসেছি। তো 74-এ ঘটনা, এই উদাহরণ, এই শ্লোক, এত কথা অবতারণা করলাম কেন সেটা একটু বলি। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসলো, 2011 সালের দিকে তারা একটা স্থানীয় সরকার নির্বাচন করেছিল, মানে অনেকগুলি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করেছিল, প্রায় 6টার মতো। সবগুলিতে আওয়ামী লীগ হেরেছিল, সব কটাতে। সিলেট, রাজশাহী, খুলনা, তারপরে গাজীপুর, চট্টগ্রাম, সবগুলোতে তারা হেরেছিল। হারার পর যারা জিতেছিল তারা নিশ্চয়ই বিরোধী দলের লোক ছিল সবাই, এবং তারা যে খুব সুন্দরভাবে মেয়রশিপটা চালাতে পেরেছে তা কিন্তু না। এরা কেউই পূর্ণ মেয়াদে সুস্থভাবে মেয়রের চেয়ারে বসতে পারেনি। সবাইকে কোনো না কোনো আইন দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে ওখানে আওয়ামী লীগ তার দলের একজন কমিশনারকে ওই যে প্যানেল মেয়র বলে বানিয়ে তারা চালিয়েছে। কোনো একটা মেয়র দায়িত্ব পালন করতে পারে নাই। কেন পারে নাই? তাদের বিরুদ্ধে কোনো একটা আইন দিয়ে, কোনো একটা মামলা দিয়ে, তখন একটা নিয়ম ছিল, যদি কোনো মেয়রের বিরুদ্ধে কোনো একটা মামলা থাকে, ফৌজদারি মামলা থাকে, অথবা যদি সে ফৌজদারি মামলার আসামি হয় এবং যদি তার বিরুদ্ধে কোনো নৈতিক স্খলনজনিত অভিযোগ থাকে, এই সমস্ত কয়েকটা নিয়ম ছিল। এইগুলি কোনো একটা থাকলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে অন্য একজনকে আপনি ওদের মাঝখানে প্যানেল থেকে কাউকে একজনকে আপনি বসাই দিতে পারেন। প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটেছিল। মেয়ররা হয় জেলে গিয়েছিল অথবা পলাতক ছিল, ঘটেছে। কিন্তু এই আইনটার আমি খুবই সমালোচনা তখনও করেছি, এখনও করি। আমার কথা হলো, একজন লোক জনপ্রতিনিধি, জনগণ তাকে নির্বাচন করেছে, তাকে আপনি একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে তাকে আপনি সরিয়ে দেবেন কিভাবে?
কেন? তাহলে কি আপনি জনগণের রায়কে অবমাননা করলেন না? এটা উচিত না। একটা ছুতা নাতায় তো আপনি তাকে সরিয়ে দিতেই পারেন, এটা তো উচিত না। এই বিষয়টা যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা এটাকে আরও নগ্নভাবে প্রয়োগ করলো। কীভাবে নগ্নভাবে প্রয়োগ করলো? তারা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল কবে? 2024 সালের 8ই আগস্ট। ঠিক তার 9 দিনের মাথায়, মানে 17 আগস্ট তারা কয়েকটা আইন করলো। এই আইনগুলি কী কী? আইনগুলির নামগুলি আমি বলি। আইনগুলি হলো স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ। আইন মানে অধ্যন্ত সংসদ নয়, কিন্তু প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করেছে। তবে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, এই 4টা আইন তারা করলো। এবং এই 4টা আইনে তারা কী বললো? তারা বলল, আগে যেরকম একজন প্রশাসককে, একজন মেয়রকে, নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে, নির্বাচিত জনপ্রতিনিধিকে, স্থানীয় সরকারের এদেরকে যেমন এখন একটা কারণ দেখিয়ে ছুতা নাতায় সরিয়ে দেওয়া যায়, এখন তারা দেখলো এতগুলি কারণ আমি কী করে দেখাবো। ওনারা কারণ দেখানোর মধ্যে ধারলেন না। ধার না দিয়ে ওনারা বললেন, মূল কথা হলো ওনারা বললেন যে যদি সরকার মনে করে যে বিশেষ পরিস্থিতিতে অথবা জনস্বার্থে এই জনপ্রতিনিধিদের বরখাস্ত করতে হবে, তাহলে তারা ইচ্ছা করলে করতে পারে। মানে কোনো রকম অজুহাত, কোনো রকম লেম এক্সকিউজ কিছুই দেখাতে হবে না। সরকার মনে করেছে যে বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে। এখন বিশেষ পরিস্থিতি কাকে বলে বা জনস্বার্থ কোনটা, এর কোনো সংজ্ঞা কিন্তু এই আইনে দেখানো হয় নাই। এবং হয় নাই বলে তখন যে ঘটনাটা ঘটেছিল তা হলো 2024 সালে, মানে সেই যে আইনটা করলো 17 আগস্ট, তার ঠিক 2 দিনের মধ্যে 12টা সিটি কর্পোরেশনের মেয়র, 60টা জেলা পরিষদের চেয়ারম্যান, সারা দেশে সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অন্তর্বর্তীকালীন সরকার অপসারণ করে। সব মিলিয়ে অপসারিত জনপ্রতিনিধির সংখ্যা হলো 1876 জন। এই 1876 জনকে এক নোটিশে অন্তর্বর্তীকালীন সরকার অপসারণ করে দেয়। তারা সবাই, এদের মধ্যে এমন লোক ছিল, যেহেতু আপনার উপজেলা পরিষদ এগুলোতেও আপনার সবগুলোতে একসঙ্গে হয় না, কোনোটা হয় তারপরে আবার মানে মেয়াদ শেষ হতে আবার সময় লাগে, এক এক সময় হয়। এমনও দেখা গেছে মাত্র 15 দিন অফিস করতে পেরেছে, 15 দিন। আমার কাছে আমার সঙ্গে বেশ কিছু উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলেছেন, একজন আমাকে বলেছিল, ভাই মাত্র 15 দিনে আমি বসতে পেরেছি। একজন বলেছেন, খালি রেজাল্টটা হয়েছে, বসতেও পারি নাই। এখন এই এত টাকা খরচ করে ইলেকশন করেছে, ভোট পেয়েছে, সে এখন এক কলমের খোঁচায় নাই হয়ে গেল। কেন নাই? এটাতে প্রশ্নও করতে পারবে না। এটা কি কোনো সভ্য আইন হতে পারে? এই অসভ্যতা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে 4টা অধ্যাদেশের মাধ্যমে। যাক, আগের সরকার, ওদের বদনাম বেশি করি না, আমি এখন বর্তমান সরকারের আমলে আসি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ জারি করেছিল। সেগুলোকে আইন অনুযায়ী এই সংসদ অধিবেশন শুরু হওয়ার পর 1 মাসের মধ্যে তুলতে হবে, আলোচনা করতে হবে, পাশ করতে হবে, আর না হলে বাতিল হয়ে যাবে। গতকালকে কিন্তু আমি বলেছিলাম যে 98টা অধ্যাদেশ তারা হুবহু পাশ করতেছে, যা আছে তাই পাশ করবে। আর বাকি যে থাকলো যে কয়টা 35টা, সেই 35টার মধ্যে কিছু তারা একদম বাতিল করে দিয়েছে, এটা হবেই না। আবার কিছু তারা অধিকতরভাবে করবে এবং কিছু তারা আলোচনা করবে। এগুলো 3টা ক্যাটাগরিতে রেখেছি। কালকে আমি এগুলি যেগুলি বাতিল করে দিয়েছিল এবং অন্যান্যগুলি যে গণভোট জানে কি তারা মানে তুলবে, কিন্তু আলোচনা মানে বাতিলই হয়ে যাবে বলা যায়, যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো কালকে বলেছিলাম। আজকে আমি 98টা নিয়ে, 98টার মধ্যে একটা নিয়ে আলোচনা করার জন্য বসছি। আপনি একটা না, 4টা। সেই 4টা কোনটা? এই এতক্ষণ যে আলোচনাগুলি করলাম, ওই যে বললাম যে 17 তারিখে স্থানীয় সরকার বিষয়ক 4টা অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ হয়েছে, ওই 4টা নিয়ে। ওই 4টা কিন্তু 98-এর মধ্যে আছে, মানে এই 4টা পাস হবে, হয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই পাস হবে। এবং এই 4টার মধ্যে কিন্তু ওইটা আছে যে সরকার চাইলে যদি বিশেষ পরিস্থিতির কারণে অথবা জনস্বার্থে
যে কোনো স্থানীয় সরকারের প্রতিনিধিকে যে কোনো সময় বরখাস্ত করতে পারবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হলো এই, আগামীতে যখন এইটা যখন আইন হয়ে যাবে, তখন আগামীতে যখন কোনো কেউ উপজেলা চেয়ারম্যান হবেন, যখন কেউ কোনো মেয়র হবেন, তিনি যদি অন্য দলের হন, সরকার বিরোধী কোনো দলের হন, সরকার ইচ্ছা করে 2 দিনের মাথায় তাকে বরখাস্ত করে দিতে পারবে। তাহলে ইলেকশন কে করবে? কেবল নিজের দলের লোকজন করবে। আমরা বলেছিলাম না, আমি আর ডামির নির্বাচন, স্থানীয় সরকারে আমি আর ডামির নির্বাচনের একটা ব্যবস্থা আইনগতভাবে পাকাপোক্ত করার চেষ্টা হচ্ছে। ইহা কি গণতন্ত্র? আমরা এটাকে গণতন্ত্র বলবো? আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে অগণতান্ত্রিক অনেক অধ্যাদেশ বাতিল করে দিলেন, এই 4টা রাখলেন কেন? আপনার পক্ষে যায় তাই? নতুন সরকার এসেছে, অনেকে আমাকে বলেন নতুন সরকার মাত্র দায়িত্ব নিল, এরকে সমালোচনা কেন করেন? আমি সমালোচনা করতে চাই না, বিশ্বাস করেন আমি চাই নতুন সরকারকে সমর্থন করতে। পাশাপাশি আমি এটাও তাদেরকে অনুরোধ করব, এমন কিছু করেন যেন সমর্থন করতে পারি। এটা কি সেই কাজ? এই কাজের সমর্থন কে করতে পারবে বলেন আপনি আমাকে? গণতান্ত্রিক মন মানসিকতা যার মধ্যে সামান্যতম আছে, সে পারবে এটাকে সমর্থন করতে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিনিস্ট্রি এটা, ওনাকে তো আমি একজন ভদ্রলোক হিসেবে জানি। আপনি এরকম স্বৈরাচারী একটা আইনকে সাপোর্ট করতেছেন, কিভাবে করতেছেন ভাই? আপনার তো বয়স হয়েছে না, আপনার বয়স হয়েছে, আপনি এমন কিছু করেন যেন আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে প্রশংসা করে, যেন এই লোকটা গণতান্ত্রিক ছিল, এই লোকটা একটা ভালো কাজ করে গিয়েছে। এটা ভালো কাজের নমুনা বলেন ভাই? আচ্ছা বাদ দেন, আমি তাও বাদ দিলাম, ওনার কাছে আমি ব্যক্তিগত কোনো ওনার ভালো মানুষই চাই না, আমি ধরে নিলাম উনি একটা এই লোক। কিন্তু আপনি আমাকে বলেন আপনার দলের কি আদর্শ? আসেন আমি 2টো পয়েন্ট আসি। 1 নম্বর পয়েন্ট হলো, আমরা জানি যে এই সরকার শুরুর থেকেই, মানে সরকার বিএনপি অনেক আগের থেকেই 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা করতেছিল, মানে একদম শেখ হাসিনার আমল থেকে, কিন্তু তারা 31 দফা রাষ্ট্র সংস্কার করবে। সেই 31 দফার 21 নম্বর দফাটা কি জানেন? আমি আপনাদেরকে পড়ে শোনাই। 21 নম্বর দফাটা হলো যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা। সেখানে বলা হয়েছে যে মৃত্যুজনিত কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ না করা এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশের বলে বরখাস্ত বা অপসারণ না করার কথা মানে করা যাবে না। তারা কিন্তু নিজেরা বলেছে, যদি একজন স্থানীয় সরকার প্রতিনিধির মানে মেয়রের যদি তার মৃত্যু না হয়, তাহলে ওই পদে কাউকে তারা সরকারি লোক প্রশাসক নিয়োগ করবে না। অথবা যাদের মধ্যে মামলা আছে, মামলা হলেই অপসারণ অপসারণ করবে না, বরঞ্চ যতক্ষণ পর্যন্ত দণ্ডপ্রাপ্ত না হবে, আদালত যদি তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেয় তখন তাকে অপসারণ করবে, এর আগে করবে না। এটা কেন করেছিল? ওই নিজেদের যে অতি তিক্ত অভিজ্ঞতা ওটার কথা মাথায় রেখে করেছিল। তাদের মেয়রগুলিকে জাস্ট একটা মামলা দিয়েই অপসারণ করা হয়েছিল, মামলা রায় কিন্তু রায় পর্যন্ত অপেক্ষা করেন, আগে অপসারণ করছিল। এই জন্য তারা বলছে যদি সেটা ফৌজদারি অপরাধে দণ্ডিত হয় তখন তারা অপসারণ করবে, এর আগে না, বলেছে তো, মাথায় রাখেন। ঠিক সেই একই জিনিস এবার যখন তারা নির্বাচন করে, সেই নির্বাচনেও স্থানীয় সরকার, শক্তিশালী স্থানীয় সরকার গঠন, এখানে যে তারা বলেছে একই কথা বলেছে যে মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। তাহলে স্থানীয় সরকার কোনো প্রশাসক নিয়োগ করা হবে না। এই সরকার প্রথম দায়িত্ব নেওয়ার পর যে অপকর্মটা করেছে, আমার বিবেচনা অপকর্ম বলছি আমি, সেটা হলো যে বিভিন্ন সিটি কর্পোরেশনে তার নিজস্ব দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। প্রথমে 6টা, পরে আরও 5টা। এটা আপনি প্রশাসক হিসেবে নিয়োগ করলেন কেন? এটা তো আপনি 31 দফা তো যা বলছেন, আপনার মানে ইশতেহার, নির্বাচন ইশতেহার যা বলছেন তার ঠিক পুরো উল্টো কাজটা আপনারা করলেন। আপনি তো জনগণের কাছে অঙ্গীকার করেছেন যে আপনি প্রশাসক নিয়োগ করবেন না, করলেন কেন? দলীয় লোক নিয়োগ করলেন এই আলোচনা করি না, প্রশাসক তো নিয়োগ করেছেন, কেন করলেন? এর বাইরে
জেলা পরিষদগুলিতে, সবগুলি জেলা পরিষদে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন দলীয় লোককে। কেন? জনগণের কাছে করা অঙ্গীকার এত দ্রুত ভাঙতে একটু চক্ষু লজ্জা হলো না আপনাদের? একটুও না? আমরা আপনাদেরকে একটা গণতান্ত্রিক শক্তি ভাবতে ভালোবাসি। আমাদের সেই যে চিন্তাটা, সেই আকাঙ্ক্ষাটা আপনাদেরকে ঘিরে, সেটা অন্ততপক্ষে কয়েক মাস ধরে রাখেন ভাই, কয়েকটা মাস তো ধরে রাখবেন। আমি বুঝি না। প্রিয় দর্শক, আপনারা কি বুঝেন? আল্লাহ হাফেজ।